প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আগের ক্লাসগুলোতে তোমাদের আমরা বয়েলের সূত্র এবং চার্লসের সূত্র নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। আজকে আমরা এই সূত্র দুটোকে একসঙ্গে পড়ব, অর্থাৎ দুটোকে সমন্বয় করে একসাথে পড়ব, দেখব কি হয় সেটা। চলো দেখি। তাহলে আমরা কিছু পরিমাণ গ্যাস নিলাম একটা পাত্রে, কিছু পরিমাণ একটা গ্যাস নিলাম পাত্রটাতে, যে পাত্রটাতে গ্যাসের ভর হচ্ছে এম, অর্থাৎ নির্দিষ্ট ভরের কিছু পরিমাণ গ্যাসের আমরা চাপ বলছি পি, আয়তন বলছি ভি এবং উষ্ণতা বলছি টি। এখানে উষ্ণতাটা কিন্তু অবশ্যই কেলভিনে, পরম উষ্ণতা, টেম্পারেচারটা আমরা পরম উষ্ণতা নিচ্ছি। তাহলে আমরা বয়েলের সূত্র অনুযায়ী কি দেখেছিলাম? বয়েলের সূত্র অনুযায়ী আমরা জানি যে আয়তনটা গ্যাসের তার চাপের সঙ্গে ব্যস্তানুপাতিক। যখন এম টি স্থির, গ্যাসের ভর আর উষ্ণতা স্থির থাকলে আয়তনটা তার চাপের সঙ্গে ব্যস্তানুপাতিক। নেক্সট আমরা চার্লসের সূত্র অনুযায়ী কি দেখেছিলাম? সূত্রানুযায়ী ভি ভ্যারিজাস টি, পরম স্কেলে চার্লসের যে সূত্রটা, সেটা আয়তনটা পরম উষ্ণতার সমানুপাতিক ছিল। যখন এম পি স্থির, অর্থাৎ গ্যাসের ভর আর চাপটা স্থির থাকলে আয়তনটা পরম উষ্ণতার সমানুপাতিক। তাহলে এই দুটো জিনিস আমরা কিন্তু আগের ক্লাসগুলোতে দেখেছিলাম। এবারে দেখো, তোমরা অঙ্কে যৌগিক ভেদ করেছো, সেক্ষেত্রে কি, অর্থাৎ এ একটা ভেদের সম্পর্ক, এ একটা ভেদের সম্পর্ক, দুটো ভেদের সম্পর্কে যদি ওই চলরাশির বাম দিকটা একই থাকে, দেখো এখানেও বাম দিকে আয়তন ভি, এখানেও বাম দিকে আয়তন ভি, তখন ওই সমানুপাতিটা সমানুপাতি থেকে যায়, ডান দিকটা জাস্ট গুণ হয়ে যায়। এটা তোমরা জানো। তাহলে আমরা কি লিখবো? এই দুটোকে একসঙ্গে করব, যে যৌগিক ভেদের নিয়ম অনুযায়ী। তাহলে আমার বাম দিকে আছে ভি প্রপোর্শনাল টু, এদিকে গুণ হয়ে যায়, এটা উপরে আছে এখানে 1, তাহলে টি আর 1 গুণ করলে হয় টি, আর নিচে আছে পি। এবার আমরা নোট দিব যখন, এবার মজার ব্যাপারটা হচ্ছে যে এখানে এই একটা সম্পর্কের জন্য এই দুটো ধ্রুবক ছিল, এখানে একটা সম্পর্কের জন্য এই দুটো ধ্রুবক ছিল, কিন্তু এবারে আর কেউ ধ্রুবক থাকবে না, শুধুমাত্র আমরা গ্যাসটার ভর নিয়েছি স্থির, তাই গ্যাসের ভর স্থির থাকতে পারে। তাহলে এখানে লিখবো আমরা, এখানে চাপও বা চেঞ্জ হবে, আয়তন, কারণ এটা একটা একটা চেঞ্জ হচ্ছিল আর একটা একটা স্থির ছিল। এখানে যখন দুটোকে একসাথে করে দিয়েছি, তাহলে কেউ আর স্থির থাকলে কিন্তু সমানুপাতি চলে না, তাহলে সবাই পরিবর্তনশীল, উভয়েই পরিবর্তনশীল। তবে এখানে মনে রাখতে হবে তোমাদের, চাপ ভরটা কিন্তু চেঞ্জ হবে না, গ্যাসের ভরটা কিন্তু একই থাকবে। তাহলে এবার আমরা এই নিয়ম, ভেদের নিয়ম জানি তোমরা, সমানুপাতিকে সমান করলে একটা ধ্রুবক দিতে হয়। ধ্রুবকটা আমরা কে ব্যবহার করছি? কেটি বাই পি, যেখানে কে হচ্ছে সমানুপাতি ভেদ ধ্রুবক। তাহলে কোনাকুনি গুণ করলে পিভি সমান সমান কেটি, পি আর ভি চলে আসলো, গুণ হয়ে গেল, এদিকে কেটি থাকলো। তাহলে এটা দুটো সূত্রকে আমরা সমন্বয় করে পেলাম, বয়েল এবং চার্লস।
বয়েল এবং চার্লসকে সমন্বয় করে, তাই এটাকে বলা হয় বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র, বা আরেকটা নাম বলা হয় সেটা হচ্ছে আদর্শ গ্যাস সমীকরণ বা অবস্থার সমীকরণ বলা হয়। তাহলে আমরা কি পেলাম? পিভি সমান সমান RT, যেখানে পিটা গ্যাসের চাপ, ভিটা আয়তন আর টি হচ্ছে গ্যাসের পরম উষ্ণতা, কেটা হচ্ছে ধ্রুবক একটা। তো এই ধ্রুবকটা যদি 1 মোল আদর্শ গ্যাসের ক্ষেত্রে, 1 মোল আদর্শ গ্যাসের ক্ষেত্রে এই কে ধ্রুবকটাকে আর অক্ষর দ্বারা প্রকাশ করা হয়, কে ধ্রুবকটাকে আর অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। এই আরটাকে বলা হয় সার্বজনীন গ্যাস ধ্রুবক। তাহলে আমার সমীকরণটা কিসে চেঞ্জ হয়ে যাবে? কে এর জায়গায় আমরা আর বসাবো, তাহলে পিভি সমান সমান RT। তাহলে এটাই হচ্ছে 1 মোল আদর্শ গ্যাসের, এটি 1 মোল আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ। 1 মোলের জন্য। তাহলে বা আমরা এই সমীকরণটাকে দেখো কি লিখতে পারবো, এই সমীকরণটাকে পিভি, এই টিটাকে যদি নিচে নিয়ে আসি, বাই টি সমান সমান আর। তাহলে এই চাপ আয়তনের গুণফল তাকে যদি পরম উষ্ণতা দিয়ে ভাগ করি, চাপ আয়তনের গুণফলকে ওই গ্যাসটার পরম উষ্ণতা দিয়ে যদি ভাগ করি, সেটা একটা ধ্রুবক হবে। কি ধ্রুবক? সেটাই হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক। তাহলে সার্বজনীন গ্যাস ধ্রুবক কাকে বলে? যদি বলে, তোমাদের বইয়ে কিন্তু কোথাও এভাবে লেখা নাই, ব্যাপারটা ভালো করে শুনে নাও, আমি বলে দিচ্ছি কাকে বলে সার্বজনীন গ্যাস ধ্রুবক। কি বলবো আমরা? যে কোন আদর্শ গ্যাসের চাপ আয়তনের গুণফলকে তার পরম উষ্ণতা দিয়ে ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে বলা হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক। বা একটু অন্যরকম ভাবে বললে, কোন আদর্শ গ্যাসের চাপ আয়তনের গুণফল ও তার পরম উষ্ণতার অনুপাতকে, উপর নিচে থাকলে আমরা জানি অনুপাত বলে, অনুপাতকে সার্বজনীন গ্যাস ধ্রুবক বলে। আরো একবার, কোন আদর্শ গ্যাসের চাপ আয়তনের গুণফল এবং তার পরম উষ্ণতার অনুপাতকে বলা হয় সার্বজনীন গ্যাস ধ্রুবক। ক্লিয়ার? তাহলে এবার এটার মানটা ধ্রুবক হচ্ছে, অর্থাৎ কোন গ্যাসের যদি চাপ আয়তনের গুণফলটা পাল্টে যায়, ধরো কোন সময় কোন একটা অবস্থায় গ্যাসের চাপ ছিল P1, আয়তনটা ছিল V1, উষ্ণতাটা ছিল T1, এটা চেঞ্জ করে সবটাই চেঞ্জ হয়ে আরেকটা অবস্থা পেল, যে অবস্থাটাতে তার চাপ হয়ে গেল P2, আয়তন হয়ে গেল V2 আর উষ্ণতা হয়ে গেল T2। তাহলে এই অবস্থার জন্য তার চাপ আয়তনের গুণফল আর পরম উষ্ণতার অনুপাত, এটা কিন্তু কি হবে? ওই ধ্রুবকের সঙ্গে সমান হবে, কারণ এটা যে অবস্থায় নেওয়া না কেন সেটা ধ্রুবক হবে। বা এখানকার চাপ আয়তনের গুণফল ও তার পরম উষ্ণতার অনুপাত, এটাও কিন্তু ওই ধ্রুবকের সঙ্গে সমান হবে। অর্থাৎ যে কোনো অবস্থাতেই গ্যাসের এই মানটা সব ক্ষেত্রে সমান হবে, সেটা সার্বজনীন গ্যাস ধ্রুবকের যা মান তার সঙ্গে সমান। একটু পরে আমরা সার্বজনীন গ্যাস ধ্রুবকের মান কত হবে সেটা আসছি। তাহলে সমীকরণটা কি দাঁড়ালো আমার ফাইনালি? আর কে যদি বাদ দিয়ে দিই, এই সমীকরণ থেকে কি কনভার্ট হচ্ছে? P1 V1 বাই T1 সমান সমান P2 V2 বাই T2। তাহলে এই যে সমীকরণ, এই সমীকরণ দিয়ে কিন্তু তোমাদের বেশ কিছু অঙ্ক থাকে, সহজ অঙ্কগুলো খুবই সহজ। অর্থাৎ এখানে P1টা কি? গ্যাসটার প্রথমে চাপ, V1টা হচ্ছে গ্যাসটার প্রথমে আয়তন, T1টা হচ্ছে গ্যাসটার প্রথমে পরম উষ্ণতা, P2টা হচ্ছে পরে দ্বিতীয় অবস্থায় তার চাপ, দ্বিতীয় অবস্থায় আয়তন, দ্বিতীয় অবস্থায় বা অন্তিম বলা হয় শেষে, শেষে এইগুলো চাপ আয়তন উষ্ণতা।
তাহলে এই 6টা ভৌত রাশির মধ্যে তোমাকে 5টা বলে দেবে, বলে দিয়ে বাকি একটা কিন্তু সমাধান করে কি করতে হবে, বের করতে হবে, যেটা বের করাটা খুবই সহজ। অঙ্কগুলো খুব সহজ অঙ্কগুলো থাকে। তো আমরা প্রথমে একটা সহজ উদাহরণ দেখে নিই, যাতে তোমাদের অঙ্কটা করতে বুঝতে সুবিধা হয়, তাহলে বাকি অঙ্কগুলো তোমরা কিন্তু করতে পারবে। আর এখানে মনে রাখবে এই T1টা বা T2টা এটা কিন্তু পরম উষ্ণতা। পরম উষ্ণতা মানে কেলভিনে টেম্পারেচার। তোমরা জানো যে ডিগ্রি সেন্টিগ্রেড থেকে আমরা যদি কেলভিনে যেতে চাই তাহলে সেখানে 273 যোগ করে যেতে হয়। তাহলে ডিগ্রি সেন্টিগ্রেডে উষ্ণতা দিবে, সেক্ষেত্রে তুমি কেলভিনে যেতে হবে 273 যোগ করে। আবার ফাইনালি যখন উত্তর পাবে তখন উত্তরটা কিন্তু তোমাকে আবার ডিগ্রি সেন্টিগ্রেডে আসতে হবে। তাহলে এখান থেকে এখানে আসতে হবে, তখন কিন্তু -273 করতে হবে, অর্থাৎ 273 বিয়োগ করে কিন্তু আমরা এখানে পৌঁছে যাব। তাহলে চলো একটা আমরা গাণিতিক উদাহরণ দেখে নিই এই সমীকরণটা ব্যবহার করে কিভাবে হচ্ছে। প্রবলেমটা হচ্ছে যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বা এনটিপিতে রাখা কোনো গ্যাসকে উত্তপ্ত করে ওর চাপ ও আয়তন উভয়েই দ্বিগুণ করা হলো। তাহলে গ্যাসটির চূড়ান্ত উষ্ণতাটা নির্ণয় করো। তাহলে দেওয়া আছে আমাদের কি কি দেওয়া আছে সেটা ধরবো। দেওয়া আছে প্রথমে উষ্ণতা, আমরা প্রথমটাকে T1 বলবো, সেটা কত বলেছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড বা এনটিপিও বলতে পারে। এনটিপি মানে উষ্ণতাটা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এটা মানে আমরা বলেছি সেন্টিগ্রেড থেকে কেলভিনে যেতে হবে। তাহলে 0 + 273 কেলভিন, তাহলে 0 এর সঙ্গে 273 যোগ করলে 273 কেলভিন। অন্তিম উষ্ণতাটা বের করতে বলেছে, T2টা জিজ্ঞাসা চিহ্ন বের করতে বলেছে। আর কি বলা আছে, এমন ভাবে উত্তপ্ত করেছে যে চাপও দ্বিগুণ হবে আয়তনও দ্বিগুণ হবে। তাহলে আমরা প্রথমে চাপ সমান সমান প্রথমে চাপ P1টাকে আমরা P ধরছি, P ধরে নিলাম প্রথমে চাপটা। তাহলে অন্তিম চাপ কত হবে P2 এর দ্বিগুণ, প্রথমের দ্বিগুণ মানে P ধরেছি, তাহলে এটা কত 2P। প্রথমে আয়তন V1 সমান সমান এটা আমরা V ধরে নিচ্ছি, তাহলে অন্তিম আয়তন V2 সমান সমান এটাও দ্বিগুণ 2V। তাহলে অতএব আমরা জানি কি কি সমীকরণ ব্যবহার করব, আমরা একটু আগে দেখলাম P1 V1 by T1 equals to P2 V2 by T2। তাহলে মানগুলো বসিয়ে দেবো। P1 এর মান P, V1 এর মান হচ্ছে V, আর T1 এর মান 273। এই যে এখান থেকে মানগুলো সব বসিয়ে দিচ্ছি আমরা। আর P2 এর মান হচ্ছে 2P, V2 এর মান হচ্ছে 2V, T2 আমরা বের করব, জিজ্ঞাসা চিহ্ন আছে। তাহলে T2 রেখে দিলাম। তাহলে P V P V কেটে গেল, কোনাকুনি গুণ করলে এই T2 এর সাথে 1 গুণ, তাহলে T2 সমান সমান এই 2 দুগুণী 4 কে 273 দিয়ে গুণ 1092। তাহলে এটা কিসে আসলো দেখো, আমরা T1টা যাতে বসিয়েছিলাম তাতেই আসবে। অর্থাৎ একটা মান তুমি যে এককে বসাবে পরের মানটা কিন্তু একই আসবে। অর্থাৎ T1 বসিয়েছি আমরা কেলভিনে, তাহলে T2টা আসবে কেলভিনে। তাহলে এটা হচ্ছে কেলভিন। তাহলে আমরা লিখবো অতএব চূড়ান্ত উষ্ণতা এই 1092 থেকে 273 বিয়োগ করব, তাহলে ডিগ্রি সেন্টিগ্রেডে পাবো। যেটা বললাম যে কেলভিন থেকে ডিগ্রি সেন্টিগ্রেডে আসলে মাইনাস, আর ডিগ্রি সেন্টিগ্রেড থেকে কেলভিনে গেলে প্লাস। তাহলে এটা 819 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এই টাইপের কিছু তোমাদের প্রবলেম থাকে, সেগুলো আরো করতে হবে, করলে ব্যাপারটা বুঝতে পারবে। সমস্যা হলে তখন আমাকে কমেন্টে জানাবে। তাহলে আমরা দেখো
এক মোল আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ পেয়ে গেলাম, পিভি সমান সমান RT। তাহলে এক মোল না হয়ে যদি n মোল গ্যাস হয়, n মোল, তাহলে সেক্ষেত্রে কি হবে? সেটা করতে গেলে আমরা বয়েলের সূত্র থেকে জানি V proportional to 1/P, যখন T টা কনস্ট্যান্ট, m আমরা বলছি না, নির্দিষ্ট ভর ধরে নিয়েছি। আর চার্লসের সূত্র থেকে V proportional to T, যখন P টা কনস্ট্যান্ট। আর আরো একটা ক্ষেত্রে যদি চাপ আর উষ্ণতা স্থির থাকে, তবে একটা নির্দিষ্ট গ্যাসের অণুর সংখ্যাটা কিন্তু তার আয়তনের উপর নির্ভরশীল। তোমরা অণুর সংখ্যা সংক্রান্ত একটা সূত্র জানো, সেটা হচ্ছে অ্যাভোগাড্রো সূত্র। সূত্রটা কি? যে একই চাপ ও উষ্ণতায় সম-আয়তন সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে। অর্থাৎ একটা পাত্রে তুমি অক্সিজেন নিয়েছো, একটা পাত্রে হাইড্রোজেন নিয়েছো, দুটো পাত্রই আয়তন, দুটো পাত্রতেই চাপ আর উষ্ণতা সমান রেখেছো। এবার যদি দুটো পাত্রের আয়তনটাও সমান হয়, তাহলে ওই হাইড্রোজেনের অণুর সংখ্যা আর অক্সিজেনের অণুর সংখ্যা কিন্তু সমান হবে, একই হবে। তার মানে যদি চাপ আর উষ্ণতা ঠিক থাকে, তাহলে আয়তন যদি বাড়ে, তাহলে অণুর সংখ্যাও বাড়বে। তাহলে আমরা অ্যাভোগাড্রো সূত্র থেকে লিখতে পারি V proportional to n, যেখানে n টা হচ্ছে মোল সংখ্যা। অর্থাৎ যত মোল বাড়বে তত তার অণুর সংখ্যাটাও বাড়বে, মানে আয়তনটা বাড়বে। ঘুরিয়ে বলতে গেলে আয়তন বাড়লে তার মোল সংখ্যাটাও বাড়বে। তাহলে এখানে এটা কিন্তু আমার তখন T ও P টা হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে এবার যদি যৌগিক ভেদ করি, আগের মতোই যৌগিক ভেদ করলে V proportional to এদিকটা গুণ হয়ে যাবে, তাহলে কি হয়ে যাবে? NT/P, যখন সবাই পরিবর্তন, উভয়ই পরিবর্তনশীল। তাহলে কোন যদি ধ্রুবককে আমরা সমান করি, তাহলে একটা সমানুপাতিকে সমান করলে একটা ধ্রুবক দিতে হয় জানি। তাহলে ধ্রুবকটা এখানে আমরা k ব্যবহার করি, KNT/P, যেখানে k হচ্ছে সমানুপাতি ভেদ ধ্রুবক। একটু আগেই দেখলাম যে এই k টাকে r অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে কোনাকুনি গুণ করলে PV সমান সমান, এটা যদি r দ্বারা রিপ্লেস করি, তাহলে RNT, বা এটাকে PV সুন্দর করে লিখলে nRT। তাহলে এটাই হচ্ছে n মোল আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ। অবস্থার সমীকরণ। তাহলে এক মোলের জন্য ওটা n মোল। সিম্পল ব্যাপার, n এর মান তুমি 1 বসাও, তাহলে সেটা তুমি ওই জায়গাটা পৌঁছে যাবে। বুঝতে গেছে? n এর মান যদি 1 বসানো হয়, তাহলে আমরা ওই জায়গাটায় পৌঁছে যাব। তাহলে এটা হচ্ছে জেনারেল ফর্মুলা, বোঝা গেছে? তাহলে এখানে আমরা দুটো জিনিস নিয়ে খুব বারবার বলছি, তাহলে সেই দুটো জিনিসকে আমরা কিন্তু ক্ল্যারিফাই করে দিই। সেই দুটো জিনিস হচ্ছে, একটা হচ্ছে আদর্শ গ্যাস, আইডিয়াল গ্যাস। কি জিনিসটা? এতক্ষণ যে আমরা আদর্শ গ্যাস আদর্শ গ্যাস আদর্শ গ্যাস করে মাথা খারাপ হয়ে গেল। কি জিনিসটা? গ্যাস তো না হয় জানি, যে একটা অবস্থা যার আকার আয়তন কিছুই নেই। তা আদর্শ কাকে বলছে? আমরা আদর্শ বলতে বুঝি কি? কোন জিনিসটা, যে কোনো জিনিসের আদর্শ বলতে আমরা বুঝবো যে ওটা হচ্ছে একটা অনুকরণীয় জিনিস, যার মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি কিছু থাকবে না।
যদি আমরা একটা আদর্শ স্টুডেন্টের সংজ্ঞা দিই তাহলে কি বলবো, যে কিনা স্কুল প্রত্যেক দিন নির্দিষ্ট সময়ে আসবে, প্রেয়ারে অংশগ্রহণ করবে, প্রতিটা ক্লাস করবে, শেষ পর্যন্ত স্কুলে থাকবে, স্কুলে এসে কারোর সঙ্গে মারামারি করবে না, স্কুলে কারোর সঙ্গে খোঁচাখুচি করবে না, স্কুলে প্রতিদিন পড়া করে আসবে, স্কুলে প্রত্যেক দিন ড্রেস পরে আসবে। তাহলে এই সমস্ত জিনিসগুলো যদি মানে, এতগুলো আরো অনেক আছে, তাহলে তাকে আদর্শ স্টুডেন্ট বলবো। সেরকম গ্যাসের ক্ষেত্রে, তাহলে স্টুডেন্টের ক্ষেত্রে যেমন ওইগুলো রুলস রেগুলেশন, সেরকম গ্যাসের ক্ষেত্রেও কতগুলো নিয়ম আমরা পড়ে ফেলেছি, সেগুলো বয়েলের সূত্র, চার্লসের সূত্র। তাহলে বয়েলের সূত্র, চার্লসের সূত্র, যেমন আদর্শ স্টুডেন্ট হতে গেলে একদিন মানলে হবে না, তাকে গোটা বছর ধরেই মানতে হবে ওই নিয়মগুলো। সেরকম এই আদর্শ গ্যাসের ক্ষেত্রে অর্থাৎ বয়েল ও চার্লসের সূত্র যারা যে কোনো অবস্থাতে, সব অবস্থাতেই মেনে চলে, সব অবস্থায় বলতে যে কোনো চাপে, যে কোনো উষ্ণতাতেই মেনে চলে। তাই একটা কথা আমরা ইউজ করি, সেটা হচ্ছে পুরোপুরি, কমপ্লিটলি। অর্থাৎ যে সমস্ত গ্যাস সকল অবস্থাতে বয়েল ও চার্লসের সূত্র মেনে চলে, অর্থাৎ বয়েল ও চার্লসের সূত্র পুরোপুরি মেনে চলে, তাদেরকে বলা হচ্ছে আদর্শ গ্যাস, আইডিয়াল গ্যাস। কিন্তু যেমন তুমি আদর্শ স্টুডেন্ট কাউকে পাবে না যে একদিনও না হয় পড়া করেনি, বা স্কুল থেকে টাইমের আগে পালিয়ে যায়নি, বা হয়তো প্রেয়ারের পরে ঢুকেনি, এরকম স্টুডেন্ট যেমন তুমি পাবে না, সেরকমই এই প্রকৃতিতে আমাদের জানা কোনো গ্যাসই আদর্শ গ্যাস নয়। এই আদর্শ জিনিসটা কখনোই সম্ভবপর নয়, এটা একটা কল্পনা মাত্র। আমরা এটাকে ইমাজিন করতে পারি, রিয়েলিটি এর নেই। বুঝতে পারা গেছে? তাই আদর্শ গ্যাস হচ্ছে একটা কল্পনা মাত্র। তাহলে এবার প্রশ্ন হতে পারে যে স্যার তাহলে আদর্শ গ্যাস পড়ছি কেন? কারণ আদর্শটা পড়লে সেখান থেকে কে কতটুকু বিচ্যুত, কে কতটুকু মানতে পারছে না, সেটা চিহ্নিত করাটা খুব সহজ। তার জন্য আমরা আদর্শের ধারণাটা দিয়ে এখান থেকে কাজ করব। তাহলে আমরা যে গ্যাসগুলোর কথা জানি, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, এই হিলিয়াম, এই সমস্ত গ্যাসগুলো তাহলে আদর্শ গ্যাস নয়, কেউই আদর্শ গ্যাস নয়। এগুলো সবই হচ্ছে বাস্তব গ্যাস, রিয়াল গ্যাস। তাহলে কাকে বলবো? উল্টোটা ঠিক, যে সমস্ত গ্যাস বয়েল ও চার্লসের সূত্র পুরোপুরি মেনে চলে না, তাদেরকে বলা হচ্ছে বাস্তব গ্যাস, রিয়াল গ্যাস। তাহলে এই যে বললাম পুরোপুরি মেনে চলে না, তাহলে কখনো কখনো মেনে চলে। তাহলে কখন মেনে চলে? তাহলে উত্তর হচ্ছে বাস্তব গ্যাসগুলো বয়েল ও চার্লসের সূত্র মেনে চলে। 1, নিম্ন চাপ, ও 2 নম্বর হচ্ছে উচ্চ উষ্ণতা। এই দুটো কন্ডিশনের জন্য বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের মতো আচরণ করে, মানে বয়েল ও চার্লসের সূত্র মেনে চলে। ওই কন্ডিশনে নিম্ন চাপ অর্থাৎ চাপকে যদি খুবই কমিয়ে দিই আর উষ্ণতা যদি খুবই বাড়িয়ে দিই, তাহলে সেক্ষেত্রে বাস্তব গ্যাসগুলো অর্থাৎ আমাদের জানা গ্যাসগুলো আদর্শ গ্যাসের মতো আচরণ করে। কোশ্চেন দেয় যে কখন বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাসের মতো আচরণ করে, তাহলে উত্তর হবে নিম্ন চাপ আর উচ্চ উষ্ণতায়। তাহলে এর পরে হচ্ছে নেক্সট হচ্ছে আমরা এই আদর্শ গ্যাসের জন্য এন মোলের জন্য সমীকরণ বা 1 মোলের জন্য PV = RT উচ্চ অবস্থার সমীকরণ। তাহলে বাস্তব গ্যাসগুলো কিন্তু এই সমীকরণটা মেনে চলবে না, ফলো করে না। তারা যে সমীকরণ মেনে চলে সেই সমীকরণটার নাম হচ্ছে আমাদের সেই সমীকরণটা আবিষ্কার করেছিল বিজ্ঞানী ভ্যান ডার ওয়াল, তাই বলা হয় ভ্যান ডার ওয়ালের সমীকরণ। তাহলে ভ্যান ডার ওয়ালের সমীকরণটা কি?
ভ্যান ডার ওয়ালের সমীকরণটা হচ্ছে P প্লাস A বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস বি সমান সমান RT, এক মোল গ্যাসের জন্য। এখানে A আর B দুটো আলাদা টার্ম, অর্থাৎ চাপের সঙ্গে কিছু যোগ করা হয়, আয়তনের থেকে কিছু বিয়োগ করা হয়। অর্থাৎ এক্ষেত্রে আমার A আর B কে বলা হয় ভ্যান ডার ওয়ালের ধ্রুবক। এটা হচ্ছে বাস্তব গ্যাসের অবস্থার সমীকরণ। এই সমীকরণটা বাস্তব গ্যাসগুলো মেনে চলে, আর এই সমীকরণটা আদর্শ গ্যাসগুলো মেনে চলে। তাহলে ক্লিয়ার হলো ব্যাপারটা, এই জিনিসটা। এবার তাহলে আমরা যদি বলে যে আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাসের পার্থক্য লেখো, তাহলে প্রথমে তোমরা সংজ্ঞাটা দিবে 1 নম্বর, 2 নম্বর এই সমীকরণটা, অর্থাৎ আদর্শ গ্যাসগুলো এই গ্যাসের অবস্থার সমীকরণ মেনে চলে, আর বাস্তব গ্যাসগুলো ভ্যান ডার ওয়ালের সমীকরণ মেনে চলে। ক্লিয়ার? তাহলে এবারে আমরা এই যে জিনিসটা দেখলাম যে ভ্যান ডার ওয়ালের সমীকরণ মেনে চলছে কেন, এটা মানতে পারছে না কেন, তাহলে কিসের জন্য মানছে, বা এখানে এই দুটো জিনিস কেন যোগ বিয়োগ হলো, এগুলো জানতে গেলে তোমাদের গ্যাসের গতিতত্ত্ব বলার একটা চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারে কিন্তু আমরা আলোচনা করব, তখন কিন্তু এই জিনিসগুলো তোমাদের ক্লিয়ার হবে। এবার আরো একটা জিনিস আমরা খুব বারবার আলোচনা করলাম, সেই জিনিসটা হচ্ছে যে মোল। মোল কি? অর্থাৎ মোলটা বলা হয় 1 গ্রাম অণু পরিমাণ গ্যাসকে 1 মোল বলে। 1 গ্রাম অণু সমান সমান 1 মোল চাপ। মোল জানছিলাম আমরা, জানতে গিয়ে 1 গ্রাম অণু, এটা আবার কি? এটা হচ্ছে যে কোনো গ্যাসের আণবিক ভরের সমান পরিমাণকে 1 গ্রাম অণু বলা হয়। আণবিক ভরের সমান, অর্থাৎ আণবিক ভরকে যদি আমরা গ্রামে প্রকাশ করি, যা হয় সেটাকে বলা হয় 1 গ্রাম অণু বা 1 মোল। যেমন হাইড্রোজেনের আণবিক ভর তোমরা জানো, হাইড্রোজেনের আণবিক ভর হচ্ছে 2, অক্সিজেনের আণবিক ভরকে আমরা বড় হাতের এম দ্বারা প্রকাশ করি, আণবিক ভর হচ্ছে 32, নাইট্রোজেনের হচ্ছে 28, কার্বন ডাই অক্সাইডের এখানে অক্সিজেনের 32, কার্বনের 12, 32 আর 12 44। তাহলে এই 2 গ্রাম হাইড্রোজেনকে আমরা বলবো 1 মোল, 32 গ্রাম অক্সিজেনকে বলবো আমরা 1 মোল, 28 গ্রাম নাইট্রোজেনকে বলবো আমরা 1 মোল, 44 গ্রাম নাইট্রোজেনকে বলবো আমরা, কার্বন ডাই অক্সাইডকে বলবো 1 মোল। তাহলে এবার এই ভরের টার্মে 1 মোল পেলাম আমরা। তাহলে যদি 10 গ্রাম হাইড্রোজেন থাকে, তাহলে 2 গ্রাম হাইড্রোজেন মানে হচ্ছে 1 মোল, তাহলে 10 গ্রাম থাকলে 10/2 মানে 5 মোল। তাহলে কি পেলাম আমরা? ভরকে তার আণবিক ভর দিয়ে ভাগ করছি। তাহলে মোল পেতে গেলে মোলকে আমরা ভর, যে কোনো গ্যাসের ভরকে তার আণবিক ভর দিয়ে ভাগ করছি, তাহলে আমরা তার মোল সংখ্যাটা পেয়ে যাব। অর্থাৎ 10 কে 2 দিয়ে ভাগ, যদি 64 গ্রাম অক্সিজেন থাকে তাহলে 64 কে 2 দিয়ে ভাগ, যদি 16 গ্রাম থাকে তাহলে 16/32 মানে 0.5 মোল, হাফ মোল হয়ে যাবে। এবার শুধু যে এটা দিয়েই করা যায় তা কিন্তু নয়, আরো একটা জিনিস আছে, সেটা হচ্ছে আমরা অ্যাভোগাড্রো সংখ্যা আমরা জানি যে 1 মোল যে কোনো গ্যাসের এনটিপিতে যদি থাকে, এনটিপি মানে টেম্পারেচারটা হবে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, প্রেসারটা হবে 76 সেমি পারদ, আর আয়তনটা হবে 22.4 লিটার। তাহলে এনটিপিতে 1 মোল যে কোনো গ্যাসে অণুর সংখ্যা যত হয় সেটাকে বলা হয় অ্যাভোগাড্রো সংখ্যা। সেটাকে বড় হাতের এন দ্বারা প্রকাশ করা হয়, সেটা 6.023 ইন্টু 10⁻23t। এটা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা। 1 মোল যে কোনো আদর্শ গ্যাসে এনটিপিতে অণুর সংখ্যা হয় এত। তাহলে আমরা ঘুরিয়ে বলতে পারি যে এতগুলা অণু যদি থাকে
তাহলে সেই গ্যাসটাকে বলবো 1 মোল। তাহলে এতগুলো অণু থাকলে তাকে বলবো আমরা 1 মোল। যদি গ্যাসটাতে n ড্যাশ সংখ্যক অণু থাকে তাহলে তার মোল সংখ্যা কত হবে? n ড্যাশ সংখ্যক অণু থাকলে তাহলে তার অণুর সংখ্যা, তার মোল সংখ্যা কত হবে? তাহলে এত থাকলে হয় 1 মোল। তাহলে n সংখ্যক অণু থাকলে মোল সংখ্যা 1। তাহলে 1 অণু থাকলে মোল সংখ্যা হবে 1/n। n ড্যাশ সংখ্যক যদি অণু থাকে তাহলে মোল সংখ্যা হবে n ড্যাশ বাই n। এইভাবে আমরা অণুর সংখ্যাটা কিন্তু বের করতে পারি। কি করে? মোল সংখ্যা বের করতে গেলে যে কোনো গ্যাসের অণুর সংখ্যাকে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। যে কোনো গ্যাসের অণুর সংখ্যাকে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে যদি ভাগ করি তাহলে কিন্তু আমরা সেই গ্যাস অণুর মোল সংখ্যাটা পেয়ে যাব। এবার আমরা কোন একটা পাত্রে গ্যাসীয় পদার্থ আছে, তার অণুর সংখ্যাটা কিভাবে এই আদর্শ গ্যাস সমীকরণ করে বের করব সেটা চলো দেখে নিই। তাহলে আমরা n মোল আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ দেখলাম। যদি গ্যাসটার চাপ হয় P, আয়তন V, পরম উষ্ণতা T, তাহলে n মোল আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ PV = nRT। একটু আগে দেখলাম। এবার যদি গ্যাসটির অণুর সংখ্যা n ড্যাশ ধরি আর অ্যাভোগাড্রোর সংখ্যা n হয়, তবে একটু আগে আমরা দেখলাম মোল সংখ্যা n সমান সমান n ড্যাশ বাই n। এই মানটা যদি বসিয়ে দিই n এর জায়গায়, তাহলে কোনাকুনি গুণ করলে n ড্যাশ RT সমান সমান PVN। তাহলে n ড্যাশ সমান সমান PVN বাই RT। এই ফর্মুলা দিয়ে আমরা কিন্তু কি বের করতে পারবো? অণুর সংখ্যা, অর্থাৎ কারো চাপ, আয়তন, অ্যাভোগাড্রো সংখ্যা আর সার্বজনীন গ্যাস ধ্রুবক আর উষ্ণতা জানা থাকলে ওই গ্যাসটা অণুর সংখ্যা কত হবে। এবার অণুর সংখ্যা জানা থাকলে আমরা কিন্তু তার পরমাণুর সংখ্যাটাও বের করতে পারি। তাহলে সেক্ষেত্রে আমরা তার পরমাণুর সংখ্যা, অর্থাৎ যদি হাইড্রোজেনের ক্ষেত্রে বলে, কারণ হাইড্রোজেনে আমরা জানি যে একটা অণু দুটো পরমাণু মিলে গঠিত, তাহলে অণু যা আসবে তাকে 2 দিয়ে গুণ করলে পরমাণু হবে। যদি কার্বন ডাই অক্সাইড বলে তাহলে সেক্ষেত্রে কিন্তু এই কার্বন ডাই অক্সাইড অক্সিজেনের 2টো পরমাণু আর কার্বনের একটা, 3টা পরমাণু মিলে গঠিত। তাহলে যে অণুর সংখ্যা আসবে তাকে 3 দিয়ে গুণ করলে মোট পরমাণুর সংখ্যা পাওয়া যাবে। তাহলে এই হচ্ছে আজকের আমাদের আলোচনা। তোমরা যে কোনো চ্যাপ্টার পুরোপুরি যদি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে চ্যানেল লিস্ট পাবে। সেই চ্যানেল লিস্ট উপরে দেখবে চ্যানেল লিস্ট আছে, সেই লিস্ট অনুযায়ী তোমরা যে চ্যাপ্টার দেখতে চাও সেই চ্যাপ্টার সিলেক্ট করবে, প্লে লিস্টে আলাদা করে দেওয়া আছে, তখন 1-2 করে সাজানো আছে দেখবে, সেই পরপর দেখবে। তাহলে তোমাদের সিলেবাসটা সম্পর্কে একটা সঠিক সম্পূর্ণ ধারণা তৈরি হবে। এই বলে আজকে এখানেই শেষ করছি। ভালো থাকো, সুস্থ থাকো।